ঘটনা। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 13 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকে আপনারা শুনতে চলেছেন একটি লাশবাহী গাড়ির সত্য ঘটনা। আপনারা এখন আমাদের গল্প শুনতে পারবেন এক্সক্লুসিভলি স্পটিফাইয়ের পডকাস্টে। তো আর বেশি দেরি না করে আমরা আজকের ঘটনাটি শুরু করলাম। ঘটনাটি পাঠিয়েছে অমিত, বাংলাদেশ থেকে। অমিতের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ নামক একটি এলাকায়। ঘটনাটি 2014 সালে ঘটেছিল আমার একজন মামাতো ভাইয়ের সাথে, যার নাম নটু। সে একজন গাড়ি চালক। নটু যেই স্যারের গাড়ি চালাতেন, ওই স্যারের বাড়িতে যে কটাই গাড়ি চালক ছিলেন, সবাই বেশিরভাগ সময় একসাথে সময় কাটাতেন। যখন কোনো কাজ না থাকতো, একদিন ওই বাড়ির স্যারের গাড়ির জন্য নতুন একজন গাড়ির ড্রাইভার নিয়ে এলো, যার নাম কামরুল। এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক পুরাতন ড্রাইভার। কামরুল নতুন এসে সবার সাথে পরিচয় করল। নটু কোথায় কোথায় কামরুলকে জিজ্ঞাসা করলো যে, ভাই, আপনাকে দেখে তো মনে হয় অনেক দিনের পুরাতন ড্রাইভার এবং আপনি যথেষ্ট সিনিয়র। আপনি কোনো কোম্পানির গাড়ি চালাতে পারেন, মালিকাধীন চাকরি কেন করছেন? তখন কামরুল বললেন যে, আমি আগে সরকারি লাশবাহী গাড়ি চালাতাম, মাসে 40,000 টাকা বেতন পেতাম। নটু একটু অবাক হয়ে কামরুলের দিকে তাকিয়ে থাকলো। 40,000 তো অনেক টাকা। তো আপনি 10,000 টাকার চাকরি করবেন কেন? এইখানে ওই রকম 40,000 টাকার চাকরি ছেড়ে? কামরুল বলল, অনেক ঘটনা আছে, বাদ দেন ভাই। এইবার নটু ভাই জোর করে বসলেন যে বলতেই হবে আপনাকে। কামরুল অনেকভাবে না শোনাবার চেষ্টা করলেন, কিন্তু নটু কোনোভাবেই তাকে ছাড়লেন না ও অবশেষে কামরুল বলতে রাজি হলো। কামরুল যেভাবে তার সাথে ঘটনাটি ঘটেছে, প্রায় 4 থেকে 5 মাস আগে লাশবাহী গাড়ি চালাতেন, সরকারি গাড়ি। আর এলাকার দেশি আমার পরিচিত ছিল, তাই অনেক ভাড়া পেতাম আর ইনকামও ভালো হতো। 12 বছর ধরে চালাতাম বলে অনেক অভিজ্ঞতা বেড়ে গিয়েছিল। এমনকি লাশ দেখে বলে দিতে পারতাম যে এই মৃতদেহের অবস্থা মৃত্যুর পরে কীরকম হয়েছে। তো একদিন ডিসি সাহেব আমাকে ফোন করে বললেন যে একজন পুলিশ মারা গেছে। তো আমি যেন সেই লাশটাকে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তো আমি শুনে বললাম ঠিক আছে। ও আমি আমার গাড়ি হেল্পারকে নিয়ে চলে গেলাম। গাড়ি নিয়ে হাসপাতালে পৌঁছে ডিসি সাহেবকে আবারও ফোন দিলাম। ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে, স্যার, লাশ কোথায়? তো ডিসি স্যার বললেন যে 3 তলায় চলে যাও। আমি 3 তলায় গিয়ে লাশের সামনে দাঁড়াতে দেখলাম লাশের শরীর ও মুখটা সাদা কাপড় দিয়ে ঘেরা। এরপর সাদা কাপড়টা লাশের উপর দিয়ে সরাতেই আমার শরীরটা একেবারে হিম হয়ে গেল। এটা মানুষের মুখ, মৃতদেহটা যেন শূকরের মতো হয়ে গেছে। তখন আমার শরীরের মধ্যে শীতল একটা বিদ্যুৎ বয়ে গেল, শরীর হিম হয়ে গেছে। তখন আমি অনেকটা পিছনে এসে দাঁড়ালাম ও ডিসি স্যারকে জিজ্ঞাসা করলাম যে, স্যার, লাশের কি হয়েছে? এরকম কেন? কিভাবে মারা গেছেন উনি? তো ডিসি স্যার বললেন, অত কিছু জানি না, পুলিশ সূত্রে খবর নেই, তবু প্রতিবেশীদের কাছ থেকে যা জানা গেছে, উনি বাড়ির ঢোকার পর রাত 12টার পর ওনার ঘর থেকে হাসি কান্নার আওয়াজ আসছিল। তারপর ওনার বাড়ির ভেতর কোনো জিনিস ভাঙচুরের শব্দ পাওয়া যাচ্ছিল
এবং পরদিন সকালবেলা তিনি তার বাড়ি থেকে আর বেরোন না। এবং পরের দিন যখন দরজা খোলা হয়, তার বাড়ির ভেতর ঢোকা হয়, তখন দেখা যায় ওনার মৃতদেহ পড়ে আছে। ও আমি জানি না কেন আমার এতদিনের কাজের অভিজ্ঞতা সত্ত্বেও লাশটাকে দেখে আমি খুব ভয় পাই। কিছুটা পিছিয়ে আমার শরীরটা কেমন যেন গুলোতে লাগলো এবং আমি ডিসি স্যারকে বললাম যে স্যার, আমার দ্বারা এই কাজটা হবে না, বরং আপনি অন্য কাউকে এই কাজটা দিয়ে দিন। ওই লাশটি আমি নিয়ে যেতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ হচ্ছে। ডিসি স্যার বললেন যে আমি অত কিছু জানি না, তোমাকে এই লাশ নিয়ে যেতেই হবে, কারণ এই সময়ে আর অন্য ড্রাইভার কোথাও পাবো না। এখন তোমাকেই যা করার করতে হবে। যাও, তুমি তোমার হেল্পারকে নিয়ে লাশটাকে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে এসো। খুব বেশি দূর নয়। সত্যি তখন লাশবাহী গাড়ি কোনো ফ্রি ছিল না, তাই তখন আমাকে রাজি হতেই হলো। সমস্ত লাশের কাগজপত্র নিয়ে লাশটাকে গাড়িতে তুলতে তুলতে যখন রাত প্রায় 10টা বেজে গেল, তো আমি হিসাব করে দেখলাম যে এইখান থেকে গ্রামে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। কিন্তু রাত্রিবেলা যেহেতু রাস্তা পুরো খালি থাকে, তাই আমি তাড়াতাড়ি ট্রেনে পৌঁছতে পারবো। গাড়ি স্টার্ট দিয়ে শহরে উঠে গেলাম। হাই রোডে এই রাস্তায় দুদিকে শুধু গাছ, আর 10 কিলোমিটার পর একটা করে বাজার। আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম যে আমি যত স্পিডে গাড়ি চালাই না কেন, আমার গাড়ির কাঁটাটা 60-এর বেশি যায় না। কিন্তু আমার গাড়ি তো নতুন, ওই রকম সমস্যা হওয়ার কথা নয়। যতই আমি স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করছি, গাড়ির কাঁটা সেই 60-এ স্থির হয়ে আছে। তো সেই মুহূর্তে আমার গাড়ি টলতে শুরু করলো। বলে রাখা ভালো, আমি যেখানে বসে গাড়ি চালাচ্ছি এবং আমার বাঁ পাশে যে হেল্পার, আমাদের দুইজনেরই সিট ও পিছনে। যেখানে লাশটা রয়েছে, আমাদের সিটের পিছনের মাঝখানে একটা কাঁচ রয়েছে। খানিকক্ষণ বাদে হঠাৎ করে মনে হলো যেন পিছন থেকে কে যেন ওই কাঁচটাতে মারছে, জোরে জোরে মারছে। কিন্তু সব থেকে ভয়ের ব্যাপারটা হলো যে পিছন থেকে কে মারবে। পিছনে তো একমাত্র লাশটাই রয়েছে, আর তো জীবিত কেউ নেই গাড়িতে। আমার যে হেল্পার, সে চিৎকার করে উঠল, হায় ভগবান বলে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এই রকম অবস্থাতেই আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার হেল্পার ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছে, হে ভগবান, এ কি হলো, আমি কি করব কিছু বুঝতে পারছি না। এবং আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, অনবরত গাড়ি চালিয়েই যাচ্ছি, এবং আমার গাড়ির কাঁটা ঠিক 60-তেই আটকে আছে। আমি সেই সময় হেল্পারকে বললাম, তুই দেখ তো একবার পিছন ফিরে কিসের শব্দ আসছে, এটা ভালো করে দেখ। তো হেল্পার পিছনে ফিরে দেখা মাত্রই সে আরও চিৎকার করে উঠল, এবং ওর চিৎকার শুনে আমি যখন পিছন ফিরে তাকালাম, আমি তখন মারাত্মক ভয় পেয়ে গেলাম। দেখলাম পিছনে আমাদের সিটে যে ছিল সেই লাশটা উঠে বসেছে এবং গলা থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! এবং সেই ভয়ঙ্কর ঘটনা দেখবার পর আমি আরও জোরে চিৎকার করে উঠলাম এবং আমি হেল্পারকে বললাম যে তুই ভগবানের নাম বলতে থাক সব সময়। আমি যখন অনবরত গাড়ি চালিয়ে যাচ্ছি, কারণ সেই মুহূর্তে গাড়ি দাঁড় করাতে পারবো না। তার কারণ হলো ওই ফাঁকা জনমানব শূন্য রাস্তাতে যদি গাড়ি দাঁড় করিয়ে দেই, তাহলে ডাকাতদের হাতে নিজেকে তুলে দেওয়া হবে। এইখানে প্রচুর ডাকাত, তাই গাড়ি যে কোনো জায়গায় দাঁড় করানো যেত না। তো আর 20 মিনিটের মতো রাস্তা, ততক্ষণে 12টা বেজে গেছে। আর 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এবং পিছন থেকে শুনতে পেলাম
সেই লাশটা অনবরত বলে চলেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে এইখানে ছেড়ে দাও, আমি তোদের কোনো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দাও, আমি এইখান থেকে চলে যাব। আমি তখন হেল্পারকে বললাম, তুই ভগবানকে ডাক। এবং আমি অনবরত তখনও গাড়ি চালিয়ে যাচ্ছি এবং এমন সময় গাড়িটা একটা বিকট আওয়াজ করে থেমে গেল। গাড়িটা যেখানে বিকট আওয়াজ করে থেমে গেল, তারপর আমি আবার গাড়িটা চালু করলাম। ও সুখের বিষয়, গাড়িটা আবারও চালু হলো। আমি তখন গাড়ি চালিয়ে সামনে যে বাজার আছে সেইখানে গিয়ে গাড়িটা থামিয়ে দিই এবং গাড়িটা থামিয়ে দিয়ে হেল্পারকে বললাম, তুই ভগবানকে ডাকতে থাক, ততক্ষণ আমি এই লাশের বাড়ির লোককে ফোন করে বলেছি আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আপনারা এসে এই লাশটাকে নিয়ে যান। কারণ আমি সেই সময় প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। যেমন ভাবা তেমন কাজ। গাড়ি থেকে নেমে দুইজন দাঁড়িয়ে আছি এবং সেখানে একটা বাজার রয়েছে। যদিও অনেক রাত হয়ে গেছে তখন, তাই বাজারে কোনো দোকান খোলা নেই। আমি লাশের বাড়ির লোককে ফোন করলাম। ফোন করে তাদেরকে বললাম যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আপনারা দয়া করে এসে লাশটিকে নিয়ে যান। এটা শোনা মাত্রই লাশের বাড়ির লোক বলল যে ঠিক আছে, আমরা আসছি, অসুবিধা নেই, আমরা আসছি। দুজনে আমরা তখন গাড়ির বাইরে দাঁড়িয়ে আছি এবং গাড়ির ভিতর থেকে অনবরত একটা চিৎকার শুনতে পাচ্ছি এবং কেউ যেন বলছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে এইভাবে আটকে রাখিস না, আমি চলে যাব, আমি তোদের কোনো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে। কিন্তু তখন আমরা দুজনে কিছু না শোনার ভান করে দাঁড়িয়ে আছি এবং অনবরত ভগবানকে ডেকে চলেছি এবং ভাবছি লাশের বাড়ির লোক কখন আসবে। কিছুক্ষণ বাদে অনেক দূরে লাইটের আলো দেখতে পেলাম এবং খাটিয়ে নিয়ে কয়েকজন লোক আসছে। তখন বুঝতে পারলাম লাশের বাড়ির লোক এসে গেছে। লাশের বাড়ির লোক আসতেই তাদেরকে বললাম, আপনারা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তো তাই আমরা লাশটা নিয়ে যেতে পারিনি, আপনারা লাশটা নিয়ে যান। তো লাশের বাড়ির মানুষজন যারা ছিলেন তারা বললেন ঠিক আছে। আমরা আলাদা কিছুই বলিনি যে আমাদের সাথে কী ঘটনা ঘটেছে না ঘটেছে, কিছুই বলিনি। তারা লাশটাকে নিয়ে সেখান থেকে চলে গেল এবং তাদের অনেকটা দূর চলে যাওয়ার পর আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম যাতে তাদের কানে গাড়ির আওয়াজ না যায়, তারা যেন জানতে না পারে যে গাড়িটা সত্যিকারের খারাপ হয়নি, আমরা মিথ্যে কথা বলেছিলাম। তো সবাই চলে যাওয়ার পর আমার হেল্পার বলল যে ওস্তাদ, একটা বিশাল ভয়ঙ্কর শিক্ষা পেলাম। আমি ওকে বললাম সত্যি ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু এই যে ঘটনাটা এইখানেই শেষ হয়নি, ঘটনাটা এরপর নতুন এক রূপ নেয়, সেটা ছিল আরও ভয়ানক, যেটা আমি আজ ভুলতে পারিনি, যেটার কারণে আমার চাকরি ছেড়ে দিয়ে আসতে হলো। আমাকে হেল্পার বলল যে আমার খুব ঘুম পাচ্ছে, আমার মনে হয় ঘুমিয়ে নেওয়া উচিত। আমি গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে চালাতে হেল্পারকে বললাম যে সত্যি আমারও ঘুম ঘুম পাচ্ছে, এই রকম ঘুম চোখে গাড়ি চালানোটা ঠিক নয়, কোথায় কি হয়ে যাবে, তো এর চেয়ে বরং আমরা কোনো একটা মাঠে গাড়ি দাঁড় করাই এবং মাঠে গাড়ি দাঁড় করিয়ে দুইজন সেইখানেই ঘুমিয়ে নিই এবং সেইখানে ঘুমিয়ে নিয়ে কাল সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো হেল্পার বলল ঠিক আছে, তাই করা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, গাড়িটা নিয়ে গেলাম একটা মাঠে দুইজনে গাড়ির ভিতর ঘুমিয়ে পড়লাম, রাতে ঘুমালাম।
সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখলাম গাড়ির জানালায় কে যেন কি বলছে। ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো লোক আমাদের গাড়িটা ঘিরে আছে। আমি হেল্পারকে ডাকতে দেখি ওর চোখ ফোলা, জিভ বার করা, মুখটা নীল হয়ে গেছে, মারা গেছে। আমি ভয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে গিয়ে রাস্তার পাশে ধান জমিতে নিজেকে দেখতে পেলাম। তখন আমি মনে করার চেষ্টা করলাম আমি রাতে গাড়ি কোথায় রেখেছিলাম। পরে আমি ওইখানে এলাম কিভাবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সবার আগে আমার গাড়ির ক্ষতি হবে, কিন্তু গাড়িটা রাস্তার আশেপাশে একটা থাকবে। ধান ক্ষেতের ভিতরে কি করে এলো, অথচ গাড়িটাতে কোনো কিছু হয়নি। তখন প্রচুর লোক আমার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে আমি হয়তো গলা টিপে খুন করেছি। তো সেদিন বহু লোক আমাকে মেরেছিল। আমাকে খুনি বলে অনেক পেটানোর পর আমি সেইখান থেকে কোনো রকমে পালিয়ে এসেছি, এবং তারপর থেকে আমি আর ওই জায়গায় কোনো দিন যাইনি, এবং সেই চাকরি তারপর থেকে ছেড়ে দেই। তো এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।